আর কেউ মনে হয় আসবে না, আমরা শুরু করে দেই, ঠিক আছে? জি ম্যাম। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, কতটুকু পড়েছি মনে আছে? ইসমাইল আর শাকিল বলেন কতটুকু পড়েছিলাম লাস্ট ক্লাসে? ম্যাম ম্যাম লাস্ট আমি তো ক্লাস আমি জয়েন করছিলাম না। ও আচ্ছা, আমরা বেশি কিছু পড়ি নাই। এই যে এখানে যেটা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কাকে বলে সেটার উদাহরণ। মৌলিক পদার্থ যে তিন ভাগে ভাগ করা হয়েছে, ধাতু, অধাতু আর অপধাতু। এ- হ্যাঁ, ধাতু কল্প বা অপধাতু, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি এবং উদাহরণ। তারপরে পড়েছি অণুপরমাণু কাকে বলে, অণুপরমাণুর মধ্যে পার্থক্য। এখন বাসায় পড়ছেন ইসমাইল? জি ম্যাম পড়ছিলাম। তাহলে বলেন আমার অণুপরমাণুর মধ্যে দুইটা পার্থক্য বলেন। আহ, অণুর স্বাধীনতা অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীনতা অস্তিত্ব নেই। এগুলো ম্যাম স্বাধীনতা বা আগে স্বাধীন? পড়ছিলাম, আমার আসলে সঠিক খেয়াল নেই। এসএসসির সময় পড়ছিলাম তো। বাসায় পড়েন নাই? বাসায় এখনো বই নেওয়া হয় নাই ম্যাম। বাসায় বই নাই? বই না নাই, ম্যাম, বইয়ের ছবি তুলে দিছি না আপনাদেরকে, বই নাই বলতেছেন কেন? ওই ক্লাসে আমি ছিলাম না ম্যাম। গ্রুপে দিয়ে দিছিলাম তো ছবি। ক্লাসে না থাকলেও পরে রেকর্ডিং দেখবেন, তারপর গ্রুপে যে ছবিগুলো দেয়া হয়, বইয়ের ছবি, পিডিএফ, হোমওয়ার্ক, এগুলো তো ফলো করবেন। ক্লাসে থাকেন না থাকেন এটা প্রবলেম না, কিন্তু রেকর্ডিং তো পরে দেখা উচিত। ওকে ম্যাম, নেক্সট থেকে মিস হবে না ম্যাম। আচ্ছা, ওই তাহলে কি প্রথম থেকে আলোচনা করব নাকি পরের থেকে শুরু করব? রেকর্ডিং দেখে নিবেন আপনারা। জি ম্যাম, রেকর্ডিং দেখে নিবো, পরের থেকে স্টার্ট করুন। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে হচ্ছে পরমাণুর মূল কণিকা সমূহ যদি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে পরমাণুকে অবিভাজ্য বলে ধরা হয়। তবে আধুনিক কালে বিভিন্ন পরীক্ষা, যেমন নিম্নচাপে গ্যাসের ভেতর বিদ্যুৎ ক্ষরণ, তেজস্ক্রিয়তা, তারপর পারমাণবিক বিভাজন, এইসব ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা বলেছে যে পরমাণু অবিভাজ্য নয়, বরং এটি হচ্ছে কয়েক প্রকারের অতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। তাই কণিকাগুলোই পদার্থের মূল উপাদান। মূল বা মৌলিক কণিকা হচ্ছে নিম্নরূপ। মানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে পরমাণুগুলো অংশগ্রহণ করে তাদেরকে অবিভাজ্য বলে ধরা হয়, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বলেছে যে এই পরমাণু অবিভাজ্য নয়, এটা মূলত অনেকগুলো ছোট ছোট কণিকা দিয়ে গঠিত। ছোট ছোট কণিকাগুলো কি কি? ছোট ছোট গুলোকে কি বলা হয়? মূল কণিকা বা মৌলিক কণিকা। যে সকল মৌলিক অতি কণিকা। ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত। ঠিক আছে, পরমাণু যেই ছোট ছোট কণিকা দিয়ে গঠিত সেটা হচ্ছে মূল কণিকা বা মৌলিক কণিকা। এখন এই মূল কণিকা গুলো হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর হচ্ছে যৌগিক মূল কণিকা যৌগিক বা মূল কণিকা। কম্পোজিট কণিকা যেটা। কিছু বলতেছেন ইসমাইল? না ম্যাম। আচ্ছা, তো বলেন আমাকে, মূল কণিকা কাকে বলে? যে সকল কণিকার মৌলিক পরমাণু স্থায়ী উপাদান হিসেবে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। আচ্ছা, স্থায়ী মূল কণিকা নাম দেখেই বোঝা যাচ্ছে যে সে হচ্ছে স্থায়ী, আর অস্থায়ী মূল কণিকা নাম দেখেই বোঝা যাচ্ছে যে সে হচ্ছে অস্থায়ী। তাই স্থায়ী অস্থায়ী। মূল কণিকা কি?
যেসব মূল কণিকা সকল মৌলের পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে। ঠিক আছে, অর্থাৎ মৌলের যে পরমাণু সেখানে সে স্থায়ী হিসেবে থাকবে। আবার বলছে যে স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন প্রতিটা মৌলিক পদার্থের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে এবং তারা হচ্ছে স্থায়ী। তো সেটাই বলছে যে যেসব মূল কণিকা হচ্ছে পরমাণুতে, সকল পরমাণুতে স্থায়ী ভাবে থাকে, তারাই হচ্ছে স্থায়ী মূল কণিকা। আর অস্থায়ী কি? যেসব মূল কণিকা সকল মৌলের পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে থাকে না, অল্প সময়ের জন্য পরমাণুতে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। যেমন মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এরা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এরা কিছুক্ষণের জন্য থাকে, তারপরে চলে যায়। কোথায় চলে যায়? রাসায়নিক বিক্রিয়ার সময় এরা হচ্ছে চলে যায় কিংবা থাকে। কিংবা ধরেন মৌলের নর্মাল অবস্থায় সে আছে, রাসায়নিক বিক্রিয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছে না। এরকম বলছে যে এই মৌলিক কণিকা গুলো হচ্ছে পরমাণুতে স্থায়ী হিসেবে থাকে না, অল্প সময়ের জন্য এরা থাকে, তারপরে এরা আবার চলে যায়। তারা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তো আপনাকে প্রশ্নে বলতে পারে যে 3টি বা 4টি অস্থায়ী মূল কণিকার নাম বলেন, তখন কি বলবেন? মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি এগুলো। হ্যাঁ, তারপরে বলছে যৌগিক মূল কণিকা বা কম্পোজিট কণিকা। বলতে পারে কম্পোজিট কণিকা কাকে বলে, এটা প্রায় আসে প্রশ্ন যে কম্পোজিট কণিকা কাকে বলে। তো যৌগিক মূল কণিকার যে আরেকটা নাম কম্পোজিট কণিকা, এটা মাথায় রাখবেন। এই কণাগুলো পরমাণুর স্থায়ী উপাদান নয়, বিশেষ অবস্থায় ও বিশেষ ক্ষেত্রে এদেরকে পরমাণুতে পাওয়া যায়, যেমন আলফা কণিকা বা ডিউটেরন। অর্থাৎ এরা স্থায়ী ভাবে থাকে না। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর মধ্যে স্থায়ী ভাবে থাকে, এগুলা ফিক্স থাকে যে একটা হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকবে, কয়টা প্রোটন থাকবে, কয়টা নিউট্রন থাকবে, অক্সিজেনে কয়টা থাকবে, থাকবে নাকি থাকবে না, এগুলো সব ফিক্স করা। কিন্তু যৌগিক মূল কণিকা যেটা, সেটা স্থায়ী উপাদান না। এরা অবস্থা বা বিশেষ ক্ষেত্রে এদেরকে পরমাণুতে পাওয়া যায়, বিভিন্ন অবস্থায় কিংবা বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র এদেরকে পরমাণুর মধ্যে পাওয়া যাবে। এখন স্থায়ী মূল কণিকার বর্ণনা। স্থায়ী মূল কণিকা গুলো কি কি বলছিলাম? স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো। হ্যাঁ, এখন বলছে ইলেকট্রন কি, ইলেকট্রনের বর্ণনা দিয়েছে এখানে। তো বলতেছিলাম ইলেকট্রনের বর্ণনাটা কি। ইলেকট্রন যে আছে তার বিভিন্ন রকমের কি বর্ণনা আছে না, বৈশিষ্ট্য আছে না, যে তার প্রতীক কেমন হবে, তার ভর কেমন, তারপরে সে যে চার্জ যুক্ত, তার চার্জ কি ধনাত্মক নাকি ঋণাত্মক, পজিটিভ নাকি নেগেটিভ, এগুলো হচ্ছে বর্ণনা। তো একই বর্ণনা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনও ক্ষেত্রেই আমরা পড়বো এগুলা। তো ইলেকট্রনের বর্ণনা কি? পরীক্ষার সময় অনেক সময় দেয় যে প্রোটনের আম, একটি স্থায়ী মূল কণিকা সম্পর্কে বর্ণনা বর্ণনা করো বা বর্ণনা লিখো, কিংবা সরাসরি দেয় যে প্রোটনের বর্ণনা লেখো, ইলেকট্রনের বর্ণনা লেখো। তখন কি করবেন? তখন এটা লিখতে হবে। তো 4টা করে বর্ণনা দেয়া আছে। অনেক সময় বলতে পারে 2টা বর্ণনা লিখো কিংবা 3টা লেখো, কিংবা যদি বলে শুধু বর্ণনা লেখেন তাহলে 4টা লিখে দিবেন। আছে কি কি ক্লাসে? জি ইসমাইল ম্যাম। আর শাকিল। জি আজকে ম্যাম। আফরিনা আসলো না। আফরিনার নাকি জ্বর, সে মনে হয় এখনো এই জ্বরটা ঘুমাচ্ছে। ইদানিং ম্যাম অনেকেরই হচ্ছে।
আচ্ছা, ইলেকট্রন। ইলেকট্রনের কথা কি বলছে? পরমাণুর তথা পদার্থের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণিকা হচ্ছে ইলেকট্রন। পরমাণুর মধ্যে তিনটা মৌলিক কণিকা আছে, একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর কি নিউট্রন। এখন ইলেকট্রন হচ্ছে এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট। এটা কত সালে আবিষ্কার হয়? 1897 সালে। ঠিক আছে, 1897 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার হয়। স্যার জে জে থমসন উনি আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করে? ক্যাথোড রশ্মির ওপর পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। ইলেকট্রন সমূহ পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে। আপনারা ইন্টারের সময় এই বইয়ের মধ্যে ছবি দেখছিলেন না? এখানে তো ছবি দেওয়া উচিত ছিল একটা। কক্ষপথ জি ম্যাম, থাকে ছবি ছিল। মাঝখানে, হ্যাঁ চারদিকে ইলেকট্রন গোল গোল ঘুরতে থাকে, আর মাঝখানে প্রোটন আর নিউট্রন জি থাকে। ম্যাম। হ্যাঁ, ওই ছবিটা মনে করেন যে ইলেকট্রন সমূহ পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে, সবকিছুর একটা কেন্দ্র আছে না, কেন্দ্রটা হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের চারিদিকে অনেকগুলা কক্ষপথ থাকবে, ওই কক্ষপথের মধ্যে ইলেকট্রন আবর্তন করে জোড়ায় জোড়ায় কিংবা সিঙ্গেল। এখন কি বলছে, একটা ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে কত? পড়েন এখান থেকে, নাফিস পড়েন, শাকিল পড়েন, শাকিল। একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9। ম্যাম এইখান থেকে পড়বো হুম 9.1085। 1085। বুঝি না আবার ভাই। পড়েন, 9.85। 9.1058 in 85 ম্যাম আমার দ্বারা হবে না। না, হওয়াইতে হবে, যেটা হবে না ওইটাই ম্যাম হওয়াইতে আসলে হবে। আমি পিসির দিকে তাকাতে পারতেছি না, মাত্র ঘুম থেকে উঠছি তো। আচ্ছা, ইলেকট্রনের ভর এটা কিভাবে পড়ে বলতে পারেন? নাফি ইসমাইল পড়েন। 9.1085 into 10 to the power 28 গ্রাম। হ্যাঁ, শাকিল কান মানে কানে শুনে তারপরে বলেন তাহলে। জি ম্যাম, আমি শুনতেছি, সমস্যা নেই। হ্যাঁ, ইসমাইল যে বলছে কি বলছে সেটা বলেন। 9.1085 into 10 to the power 28 গ্রাম। ফাঁকিবাজি করলে চলবে না ক্লাসের মধ্যে। জি বাসায়ও ম্যাম। বই একবারও পড়েন না, আবার এখন জিজ্ঞাসা করতেছি সেটাও বলতেছেন না। মার্ক একদম মাইনাস করে দিব। আর ইসমাইল, পয়েন্টের জি ম্যাম। পরে 1000 এভাবে বলা যায় না, হ্যাঁ। পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলোর নাম ধরে বলবেন, যে 1085। 1085। তা তো আপনি জানেন, ওকে আমি ম্যাম। জানি। হ্যাঁ। তারপরে কি বলছে, একটা হাইড্রোজেন পরমাণুর ভর, মানে একটা হাইড্রোজেনের যে পরমাণু তার যে ভরটা, সেই ভরের কত? 1837 এক বাই ভাগ 1। হচ্ছে একটা ইলেকট্রনের ভর, ঠিক আছে? মানে এত কম, এত হালকা সে। এখন ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ যুক্ত, ঋণাত্মক চার্জের পরিমাণ কত এখানে বলে দিছে, -1.6022 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব, এটা মাথায় রাখবেন, চার্জের একক কুলম্ব। আবার যদি বলে ইলেকট্রোস্ট্যাটিক কি ইউনিটে যদি বলেন ইউ, তাহলে সেটার কি তখন পরিমাণটা, চার্জের পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। দুইটাই মাথায় রাখবেন যে আপনাকে কোন এককে চাচ্ছে, কুলম্বে চাচ্ছে নাকি ইউ তে চাচ্ছে। এই চার্জের পরিমাণ সর্বাপেক্ষা ক্ষুদ্র বলে একে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হয়। মানে এই চার্জটা এতই কম যে এটাকে বৈদ্যুতিক ঋণাত্মক চার্জের একক ধরা হয়। বৈদ্যুতিক চার্জের ক্ষুদ্রতম এককে
1891 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টোনি নাম দেন হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ব্যাপারে পড়া শেষ। এখন ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করে? ই দ্বারা প্রকাশ করে, ই। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রোটন। প্রোটন কি? ইলেকট্রনের মতো প্রোটনও সকল পদার্থের পরমাণুর একটা সাধারণ উপাদান আছে। পরমাণুর মধ্যে 3টা উপাদান আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তেমনি ইলেকট্রনের মতো প্রোটনও একই। এই তথ্য সর্বপ্রথম প্রমাণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1919 খ্রিস্টাব্দে। এটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। বলছিলাম না পরমাণুর ওই যে ইন্টারের সময় আপনারা ছবি দেখছিলেন তো, বইয়ের মধ্যে ছবি জি থাকে, ম্যাম। মাঝখানে নিউক্লিয়াস থাকে, চারিদিকে ইলেকট্রন গোল গোল করে ঘুরতে ইলেকট্রন থাকে। থাকে, হ্যাঁ। হ্যাঁ, তো ওই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন। আর কে থাকে? নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রন এই দুইজন থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রনই নিউক্লিয়াসের থাকে। মধ্যে। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন দুইজন থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর ইলেকট্রন বাহিরে কক্ষপথে ঘুরতে থাকে। এটাই হচ্ছে তার স্ট্রাকচার। তাহলে প্রোটন সম্পর্কে কি জানলাম? প্রোটনের ভর আছে এখানে, আর প্রোটনের ভর হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। আর ইলেকট্রন কি ছিল? 37 ভাগের 1 ভাগ ছিল। হ্যাঁ, হুম। আর এখানে হচ্ছে এটা প্রোটন হাইড্রোজেনের ভরের প্রায় সমান, হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। এখন পারমাণবিক ভর স্কেলের পরিমাণ এএমইউ তে বলে দিচ্ছে যে পারমাণবিক ভর স্কেলে এর পরিমাণটা কতটুকু বলবা? আচ্ছা আচ্ছা, প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি স্থায়ী কণিকা। ইলেকট্রন ছিল ঋণাত্মক চার্জ যুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। আর এর হ্যাঁ, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি নিউট্রন। প্রোটন আর ইলেকট্রন নিয়ে আপনাদের দুজনের কোনো প্রশ্ন আছে? না ম্যাম। ঠিক আছে, এখানে দেখেন একটা সুন্দর করে ঘর করে দিচ্ছে, মানে ওভাবে করে বর্ণনা মুখস্থ করতে না পারলে এই এই ছকটা মনে রাখবেন, তারপরে বর্ণনা নিজেই লিখতে পারবেন যে প্রোটনের ভর কত, চার্জ কত, চার্জের পরিমাণ কত এবং অবস্থান কোথায়, নিউক্লিয়াসে থাকে নাকি কক্ষপথে থাকে, এগুলা। আচ্ছা, ইলেকট্রনেরটা পড়ি। নিউট্রনেরটা পড়ি। নিউট্রন কি? ইলেকট্রন আর প্রোটনের ন্যায় পরমাণুর অপর একটি মূল কণিকা হলো নিউট্রন। সাধারণ হাইড্রোজেন ব্যতীত অন্য যে কোনো পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান। তার মানে কার মধ্যে নিউট্রন থাকে না? হাইড্রোজেনের মধ্যে। ঠিক আছে, হাইড্রোজেন জি ম্যাম। ব্যতীত অন্য যে কোনো পরমাণুর মধ্যে নিউট্রন বিদ্যমান। এই সিদ্ধান্ত প্রথম প্রদান করেন বিজ্ঞানী জেমস। তারপরে নিউট্রনের অবস্থান কোথায়? নিউক্লিয়াসের মধ্যে সে থাকে। এখন নিউট্রনের ভর কত? ভর বলে দিছে, এবং বলে দিছে এটা প্রোটন বা হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। আবার পারমাণবিক ভরও বলে দিছে। তারপরে বলছে যে নিউট্রন কোনো বৈদ্যুতিক চার্জ নাই, অর্থাৎ এটা কি তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ সে ধনাত্মক না, সে ঋণাত্মক না। ইলেকট্রন ছিল ঋণাত্মক চার্জ যুক্ত, প্রোটন ছিল ধনাত্মক চার্জ যুক্ত, আর নিউট্রনে কোনো চার্জ নাই। ধনাত্মক ওনাকে দেখতে না। হ্যাঁ না ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এবার সাথীরা আমাকে বলেন জি ম্যাম। ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রন হ্যাঁ, ইলেকট্রন ই দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। নিউটন এন দ্বারা।
ইলেকট্রন কোথায় থাকে পরমাণু? ইলেকট্রন কক্ষপথের বাইরে থাকে, আর হচ্ছে প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। কক্ষপথের বাহিরে গিয়ে কোথায় থাকে? বুঝি না ম্যাম। ইলেকট্রন, আপনি বললেন ইলেকট্রন না, কক্ষপথের সরি বাহিরে সরি ম্যাম, কক্ষপথে ঘুরতে থাকে ম্যাম, মানে নিউক্লিয়াসের বাইরে থাকে বলবো, আমি বলে ফেলছি ওইটা ম্যাম। টাইম আউট হবে একটু পরে, আপনারা আবার জয়েন করবেন দুইজন। কি জি ক্লাসে আছে 9 জন, ক্লাসে আপনারা আছেন 9 জন আর আসেন মাত্র 2 জন, এরকম করলে হয়? 20 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করবো, কিছুই না করলে কেমনে অ্যাসাইনমেন্ট করবে পোলাপান? ওই দিন সবার বয়স ঠিক মানে জিজ্ঞাসা করলাম আর কি, নাম বয়স কই থাকে হ্যান বা জব করে নাকি। কারণ হচ্ছে আমারে বলছে যে এখানে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা বয়সে আমার থেকেও বড়, মানে সিনিয়র যারা, তারা জি হচ্ছে স্যার আছে। ডিপ্লোমা করতে আসতেই পারে স্বাভাবিক। তো এটার জন্য, কারণ আমি অনেক সময় তুমি করে বলি, অনেক সময় হয়তো ঝাড়ি দিয়ে দিই না ম্যাম, পড়া না আসলে পারলে। এগুলা কোনো বিষয় না ম্যাম। আমাদের তো এই এখানে জন্য একজন ছিল ম্যাম এটা, 2011-তে ভর্তি ছিল, এখন হ্যাঁ আবার ভর্তি হয়েছে রিপ্লাই, ওই যে ওই দিন যে তর্ক করলো শাকিল, হ্যাঁ, তো ওই উনি আমাকে আর 2011-তে ছিল। বলে নাই যে ওনার বয়স বা মানে ওই ছকটা সে আর ফিল আপ করে আমাকে দেয় নাই। ওই শাকিল, আরেকটা শাকিল, শাহরিয়ার শাকিল, হ্যাঁ তো হ্যাঁ। উনি আর দিল না। তারপরে আমি দেখলাম আর কি উনি 28 হবে, মানে আমার থেকে সিনিয়রই হবে। এখন যাই হোক, স্টুডেন্ট তো ম্যাম স্টুডেন্টই, ওটা সিনিয়র হলেও স্টুডেন্টই। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে, পরমাণু অস্থায়ী মূল কণিকা। এতক্ষণ আমরা পড়ছিলাম না স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। তারপরে পড়েছিলাম অস্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা, পজিট্রন মেসন নিউট্রিনো। আরেকটা আছে না? না। তো এখন এই তিনটা আপনারা পড়েন, পড়ে আমাকে বুঝান অস্থায়ী মূল কণিকার বর্ণনা। প্রথমে ইসমাইল। স্থায়ী ডানা অস্থায়ী ডানা ম্যাম, অস্থায়ী। এই যে স্ক্রিনে যেটা আছে, অস্থায়ী, পজিট্রন আর মেসন, এই দুইটা। এটা কি রিডিং পেয়েছেন? করবো? হ্যাঁ, রিডিং করে বুঝান। 1932 খ্রিস্টাব্দ বিজ্ঞানী অ্যান্ডারসন পজিট্রন বা ধনাত্মক ইলেকট্রনিক আবিষ্কার করেন। ইলেকট্রনের ভরের সমান কিন্তু বিপরীত আধান যুক্ত। পজিট্রন ই দ্বারা চিহ্নিত করা হয়, পজিট্রন ই দ্বারা। এটা বোঝাচ্ছে ম্যাম, পজিট্রন 1932 সালে আবিষ্কার হয়, আর এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হুম। অ্যান্ডারসন। বিজ্ঞানী অ্যান্ডারসন। আর এটাকে ই দ্বারা প্রকাশ করা হয় বা ই দ্বারা চিহ্নিত করা হয়। হ্যাঁ, তারপর মেসন। মেসন 1935 খ্রিস্টাব্দ বৈজ্ঞানিক ইউকাওয়া মেসন কণিকা আবিষ্কার করেন। তিনি দেখান যে নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের বিক্রিয়ার সময় এক প্রকার অতি সূক্ষ্ম কণিকার সৃষ্টি হয় যা নিউট্রন শোষণ করে। তিনি এদের মেসন বলে অভিহিত করেন। এদের ভর ইলেকট্রন ও প্রোটন ভরের মাঝামাঝি। এরা ধনাত্মক, ঋণাত্মক বা নিরপেক্ষের প্রকৃত হতে পারে। মেসন দুই প্রকার, যথা আলফা মেসন 3, হুম। আরেকটা হচ্ছে গামা মেশন। এটাকে কি বলা হয়, গামা গামা মেসন। গামা গামা। আলফা, গামা, হ্যাঁ। আরো পড়বো ম্যাম? শাকিল পড়েন। জি ম্যাম, বুঝি না। নিউট্রিনো পড়েন। 1927 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পলি নিউটিনোর অস্তিত্ব আবিষ্কার করেন।
পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন রূপান্তরিত হয়ে প্রোটন ও ইলেকট্রনে পরিণত হওয়ার সময় ম্যাম এটার চিহ্নটার নাম কি জানো? তাই মনে হয়। পায় বিটা। নাকি? জি ম্যাম। তাই না ম্যাম? বিটা রশ্মি। আচ্ছা, বিটা বিটা, রশ্মি বিটা। বিচ্ছুরিত। বিচলিত হয়। তারপরে কি বলছে? এই প্রক্রিয়ায় সৃষ্ট প্রোটন নিউক্লিয়াসে থেকে যায়, আর ইলেকট্রন আর অন্যান্য এক প্রকার ক্ষুদ্র কণিকা নিউট্রিনো বের হয়ে আসে। তার মানে কি হয়? নিউট্রিনোর মধ্যে প্রোটন প্লাস ইলেকট্রন, নিউট্রনের মধ্যে প্রোটন প্লাস ইলেকট্রন প্লাস নিউট্রিনো তিনটাই থাকে। তা বলছে যে এই যখন প্রক্রিয়াটা হয় তখন ইলেকট্রন আর অন্যান্য এক প্রকার ক্ষুদ্র কণিকা নিউট্রিনো বের হয়ে আসে। পরবর্তীতে 1952 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যালেন পরীক্ষামূলক প্রমাণের সাহায্যে নিউট্রিনোর অস্তিত্ব প্রমাণ করে। তারপর বলছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এইগুলা কি জিনিস? আইসোটোপ, আইসোটোন, আইসোবার। পারমাণবিক সংখ্যা কি? ইসমাইল, পারমাণবিক সংখ্যা কি? করবো ম্যাম? আমাকে বলেন, পড়বেন না, আমাকে বলেন আপনি কি জানেন। একটা মৌলের পারমাণবিক সংখ্যা কত? এটা প্রশ্ন আসে না? এখন এই পারমাণবিক সংখ্যাটা কি জিনিস? ধরেন আমি বললাম হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, এটা যে বলি এই পারমাণবিক সংখ্যাটা কি? এতক্ষণ আমরা পারমাণবিক পড়ছি না সংখ্যা যে 6টি না ম্যাম? পারমাণবিক সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, এতক্ষণ পড়ছি না পরমাণুর মধ্যে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা পড়লাম জি না একটু ম্যাম। আগে? হ্যাঁ, এখন বলছে পারমাণবিক সংখ্যা হচ্ছে এই যে প্রোটন যে থাকে, একটা পরমাণুর মধ্যে যে প্রোটন থাকে, অর্থাৎ যতটুকু ধনাত্মক, প্রোটন কি, প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত না, জি পজিটিভ ম্যাম। না প্রোটন? হ্যাঁ, তো এই যে ধনাত্মক চার্জের যে পরিমাণটা, এটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটা মৌলের মধ্যে প্রোটনের পরিমাণ কতটুকু, ওইটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? নিউক্লিয়াসে থাকে না প্রোটন, নাকি কক্ষপথে? নিউক্লিয়াসে। 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 তো নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ কত, সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো বলছে যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রম বলে। সাধারণত একে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এ কথার অর্থ কি? অর্থ হচ্ছে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে। বুঝতে পারছেন? জি ম্যাম। পারমাণবিক সংখ্যা শেষ। এবার কি, পারমাণবিক ভর কাকে বলে? মৌলের পরমাণুর ভর এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, তাই না? একটা মৌলের ভর কই থাকবে? তার নিউক্লিয়াসে থাকবে। এখন নিউক্লিয়াসে আবার থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। এখন থাকে এদেরকে একত্রে নিউক্লিয়ন বলে। প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলে। কোন পরমাণুর প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বলে। তার মানে একটা ছিল পারমাণবিক সংখ্যা, আর একটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা মৌলের নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে, কতটুকু প্রোটন আছে, সেই সংখ্যাটা পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক ভর সংখ্যা
ওই একই মৌলের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন একসাথে কতটুকু আছে, অর্থাৎ কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে, সেই সংখ্যাটাকে একসাথে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। বুঝতে পারছেন? যেমন কার্বনের নিউক্লিয়াসে প্রোটন থাকে 6টা, আবার নিউট্রনও থাকে 6টা। তাহলে কার্বনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 6 + 6 = 12।